হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সঙ্গীর সাথী পাঠশালা। আজকে আমরা ডিএলএড পার্ট 2 সেশন 2024-26 এর সাবজেক্ট এডুকেশনাল স্টাডিজ CC02 চ্যাপ্টার 3 ইতিমধ্যে আমরা শুরু করেছিলাম। শিক্ষণ, শিক্ষার্থী এবং শিক্ষণ, লার্নিং, লার্নার এবং টিচিং। এর আমরা 4টি পর্ব আলোচনা করে ফেলেছি। আজকে আমরা 5 নম্বর পর্ব নিয়ে আলোচনা করব। এর আগের পর্বে আমরা সংশ্লেষণ, জ্ঞানমূলক শিক্ষণের বিভিন্ন ধাপগুলি নিয়ে আলোচনা করছিলাম এবং সংশ্লেষণের যে 4টি ক্ষেত্র রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমরা আগের দিন 2টি ক্ষেত্র নিয়ে আলোচনা করেছি, আজকে আমরা বাকি 2টি নিয়ে আলোচনা করব। আজকে আমাদের 5 নম্বর পর্বের প্রথম প্রশ্ন হচ্ছে, বিমূর্ত সম্পর্ক স্থাপন করা। ডাইভার্সন অফ আ সেট অফ অ্যাবস্ট্রাক্ট রিলেশন বলতে কি বোঝো? শিক্ষার্থী বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে সাধারণ নিয়ম, সূত্র বা নীতি গঠন করতে পারে। এখানে বিশেষ তথ্য বা ঘটনার শ্রেণীকরণ বা ব্যাখ্যার উদ্দেশ্যে বিমূর্ত সম্পর্ক তৈরি হয় এবং অনেক সময় বিমূর্ত ধারণাটিকে চিত্রের রূপ দেওয়া হয়। উদাহরণস্বরূপ, একটি পরমাণুর সঙ্গে ইলেকট্রন, প্রোটন, নিউটনের সম্পর্ক অর্থাৎ পরমাণুর গঠন একটি বিমূর্ত ধারণা। পরমাণুকে খালি চোখে বা বৈদ্যুতিন অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখা যায় না, তাই শিক্ষার্থীদের কাছে এর গঠনের চিত্ররূপ দেওয়া, চিত্রের মাধ্যমে এগুলো তুলে ধরা হয়। অর্থাৎ আমরা এখানে দেখছি যে সমস্ত জিনিসগুলো আমরা সাধারণভাবে আমরা চোখে দেখতে পাই না, যেগুলোর জন্য আমরা অনুবীক্ষণ যন্ত্র ব্যবহার করতে পারি বা অনুবীক্ষণ যন্ত্রের বাহিরেও যে বিষয়গুলি রয়েছে সেগুলোকে আমরা একটি চিত্ররূপ দিতে পারি। সেই চিত্র অনুসরণ করে বিষয়টি বা সূত্রটি বা নীতিটি আমরা আমাদের সামনে বা শিক্ষার্থীদের সামনে ফুটে ওঠে। এই বিষয়টিকেই বিমূর্ত সম্পর্ক স্থাপন করা বোঝানো হচ্ছে। পরের প্রশ্ন হচ্ছে, নতুন প্রকল্প বা সূত্র গঠন করা। নিউ হাইপোথিসিস অ্যান্ড ফরমেশন প্রিন্সিপালস বলতে কি বোঝো? এখানে শিক্ষার্থীর সংশ্লেষণের উন্নত স্তরে পৌঁছায়, নতুন প্রকল্প চিন্তা করা, সূত্র গঠন করা ইত্যাদির সাহায্যে বিষয়বস্তুকে নতুন আঙ্গিকে রূপ দেয়, অর্থাৎ বিভিন্ন উপাদান একত্র করে নতুন ধারণা, গল্প, মডেল বা প্রকল্প তৈরি করে। উদাহরণ হিসাবে বলা যায় যে পরিবেশ রক্ষার জন্য নতুন সচেতনমূলক প্রকল্প তৈরি করা, গণিতের কোনো সূত্র ব্যবহার করে নতুন ধরনের সমস্যা তৈরি করতে পারা, বিজ্ঞানের জ্ঞানকে কাজে লাগিয়ে একটি নতুন মডেল বা সৌরচালিত গাড়ি ইত্যাদি তৈরি করতে পারা, সামাজিক সমস্যার সমাধানের জন্য নতুন সচেতনতা কর্মসূচি পরিকল্পনা করতে পারা, পরিবেশ রক্ষার জন্য অভিনব পোস্টার বা স্লোগান তৈরি করতে পারা, বিদ্যালয়ের উন্নতির জন্য নতুন প্রকল্পের প্রস্তাব তৈরি করতে পারা। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই যে নতুন প্রকল্প বা সূত্র গঠন করা, এর মধ্যে দিয়ে আমরা যা কিছু শিখেছি সেই সমস্ত কিছুকে একত্রিত করে আমরা একটি বিষয়কে নতুনভাবে উপস্থাপন করতে পারবো। এটা হচ্ছে কি যে আমাদের সংশ্লেষণ স্তর তার উচ্চতর অংশ। এর পরের প্রশ্ন হচ্ছে মূল্যায়ন। মূল্যায়ন বলতে কি বোঝো? মূল্যায়ন হলো জ্ঞানমূলক মাত্রার সর্বোচ্চ শৃঙ্গ। কোনো গুণগত বা পরিমাণগতভাবে কোনো কাজ, সমাধান, চিন্তা, বস্তু ইত্যাদির মূল্যমান বিবেচনা করাই হলো মূল্যায়নের উদ্দেশ্য, লক্ষ্য। এখানে নির্দিষ্ট চিন্তাধারা বা সমাধান কতটা সঠিক বা কার্যকারী তা বিচার করা হয় কোনো নির্ণায়ক বা মানের ভিত্তিতে। মূল্যায়নের উদ্দেশ্যে অর্জিত হয়েছে কিনা তা অবহিত হওয়ার জন্য লিখিত বা মৌখিক সমালোচনা, পরীক্ষা, মন্তব্য করণ, বিতর্ক ইত্যাদি প্রয়োগ করা যেতে পারে। তো অতএব বলা হচ্ছে যে মূল্যায়ন বলতে শিক্ষার্থীর শিক্ষালাভ, জ্ঞান, দক্ষতা, মনোভাব ও আচরণের পরিবর্তন কতটা ঘটেছে তা নির্ধারণের একটি সুসংগঠিত প্রক্রিয়াকে বোঝায়। অর্থাৎ নির্দিষ্ট শিক্ষা লক্ষ্য কতটা অর্জিত হয়েছে তা যাচাই করাই হলো মূল্যায়ন। তো আমরা বুঝলাম যে মূল্যায়নের দ্বারা আমরা কতটা কি জ্ঞান, দক্ষতা, মনোভাব আয়ত্ত করতে পেরেছি, আমাদের আচরণের কতটা পরিবর্তন হয়েছে, ধারণার কতটা পরিবর্তন হয়েছে, সঠিক ধারণা গঠন হয়েছে কিনা, এই সব যাচাইকরণই হচ্ছে মূল্যায়ন। তো এখানে আরো বলা হচ্ছে যে মূল্যায়ন শুধু নম্বর দেওয়া নয়, এটি শিক্ষার গুণমান বিচার ও উন্নতির একটি উপায়। এর মাধ্যমে এক শিক্ষার্থীর অগ্রগতি জানা যায়, শিক্ষণ পদ্ধতি কার্যকারিতা নির্ধারণ করা যায় এবং দুর্বলতা চিহ্নিত করে সংশোধনের সুযোগ পাওয়া যায়, এবং 4 হচ্ছে ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণ করা সম্ভব। মূল্যায়নের মধ্যে দিয়ে আমরা শিক্ষার্থী কতটা শিখতে পারি জানতে পারি, আমাদের শিক্ষাদানটা কতটা সঠিক হয়েছে সেটা জানতে পারি, কোথায় সংশোধনের প্রয়োজন, কোথায় সমস্যা রয়েছে সেগুলো বুঝতে পারি, এবং এর ভিত্তি করে যেমন শিক্ষার্থীর জীবনের পরিকল্পনা নির্ধারিত হয়, পাঠ্যক্রমেরও পরিকল্পনা নির্ধারিত হয়।
পরের প্রশ্ন হচ্ছে মূল্যায়নের উদ্দেশ্যের কয়টি অংশ ও কি কি, বা মূল্যায়নের উদ্দেশ্যকে কয় ভাগে ভাগ করেছে ও কি কি। মূল্যায়নের উদ্দেশ্যকে দুটি অংশ আছে, একটি হচ্ছে অভ্যন্তরীণ প্রমাণাদির দ্বারা বিচারকরণ, ইভলিউশন থ্রু ইন্টারনাল এভিডেন্স, এবং বাহ্যিক নির্ণায়কের দ্বারা মূল্যায়ন, ইভলিউশন থ্রু এক্সটার্নাল ক্রাইটেরিয়া। তো আমাদের পরের প্রশ্ন হচ্ছে অভ্যন্তরীণ প্রমাণাদির দ্বারা বিচারকরণ বলতে কি বোঝো। অভ্যন্তরীণ প্রমাণাদির দ্বারা বিচারকরণের অর্থ হলো বিচারকরণের ভিত্তি হলো যৌক্তিকতা, স্থিরতা, ধারাবাহিকতা এবং অন্যান্য অভ্যন্তরীণ নির্ণায়ক। অর্থাৎ এক্ষেত্রে কোনো শিক্ষার্থীর কাজ বা উত্তরপত্রের মাধ্যমে যে তথ্য উপাদান বিদ্যমান থাকে তার ভিত্তিতে বিচার করা হয়। অর্থাৎ শিক্ষার্থীর উপস্থাপিত বিষয়বস্তু, যুক্তি, ভাষা, উদাহরণ ইত্যাদির উপর ভিত্তি করে তাকে মূল্যায়ন করা হয়। এখানে বাহিরের কোনো মানদণ্ডের সাথে তুলনা করে না কাজের অন্তর্গত গুণমান বিবেচনা করা হয়। উদাহরণ হিসাবে বলা যায় যে একজন শিক্ষার্থী যদি শিশুকেন্দ্রিক শিক্ষা বিষয়ে কোনো উত্তর লেখে তবে শিক্ষক তার উত্তরের যুক্তি, ব্যাখ্যা, উদাহরণ ও ভাষার স্পষ্টতা দেখে নম্বর দেবে। এর বিচার অভ্যন্তরীণ প্রমাণাদির ভিত্তিতে হয়ে থাকে। অর্থাৎ আমরা যদি কোনো খাতায় লিখিত পরীক্ষা দিচ্ছি সেখানে যা যা আছে আমরা যা যা লিখেছি তার উপর ভিত্তি করে পরীক্ষক আমাদেরকে নম্বর দেবেন। এটাই হচ্ছে আমাদের অভ্যন্তরীণ প্রমাণাদির দ্বারা বিচারকরণ। পরেরটি হচ্ছে বাহ্যিক নির্ণায়কের দ্বারা মূল্যায়ন বলতে কি বোঝো। বাহ্যিক নির্ণায়কের দ্বারা মূল্যায়নের ভিত্তি হলো বিজ্ঞান, সমাজ এবং আর্থিক স্বীকৃত মান। অর্থাৎ এক্ষেত্রে কোনো নির্দিষ্ট কোনো মানদণ্ড, স্কেল বা পূর্ব নির্ধারিত লক্ষ্য অনুযায়ী শিক্ষার্থীর কাজ বিচার করা হয়। অর্থাৎ বাহিরের নির্দিষ্ট মাপকাঠির সঙ্গে তুলনা করা হয় এবং মূল্যায়ন করা হয়। এখানে শিক্ষার্থীর অর্জনকে নির্দিষ্ট লক্ষ্য বা মানের সঙ্গে মিলিয়ে দেখা হয়। তো এখানে উদাহরণ হিসাবে বলা হচ্ছে যে একটি পরীক্ষায় পাস নম্বর 40 নির্ধারিত আছে। যদি কোনো শিক্ষার্থী 45 পায় তাহলে সে উত্তীর্ণ বলে বিবেচিত হবে, কারণ তার ফল নির্দিষ্ট বাহ্যিক মানদণ্ডের সঙ্গে মিলেছে। আমাদের নির্দিষ্ট মানদণ্ড রয়েছে 40, এর উপরে যতই যাবে 45 পাক বা 50 পাক বা 90 পাক তাহলেও কিন্তু সে পাস করেছে। কিন্তু এর যদি নিচে নামে 1 নম্বরও কমে তাহলেও হয়তো সে ফেল করেছে বলে ধরে নেওয়া হবে। এর পরের প্রশ্ন হচ্ছে জ্ঞানমূলক শিখন দক্ষতা এবং অনুভূতিমূলক শিখনের ভিত্তি হিসাবে কাজ করে, বিষয়টি ব্যাখ্যা করো। জ্ঞানমূলক শিখন দক্ষতা এবং অনুভূতিমূলক শিখনের ভিত্তি হিসাবে কাজ করে নির্দিষ্ট দক্ষতা অর্জনের ক্ষেত্রে। সেই দক্ষতার সম্পর্কিত তথ্য সংগ্রহ করে তাকে বোঝা এবং বাহিরের ক্ষমতা অর্জনে জ্ঞানমূলক শিখনের প্রয়োজন হয়। যেমন গাড়ি চালানোর পূর্বে গাড়ির বিভিন্ন অংশগুলি কিভাবে কাজ করে তা জানা, এগুলো হচ্ছে জ্ঞানমূলক শিখন। তো দক্ষতা অর্জন করতে হলে আমি যে বিষয়টা নিয়ে কাজ করছি সেটার বিভিন্ন অংশগুলো সম্পর্কে জানতে হবে, আর এই জানা মানেই হচ্ছে আমাদের জ্ঞান। একইভাবে অনুভূতিমূলক শিখনের ক্ষেত্রে নির্দিষ্ট অনুভূতি সম্পর্কিত তথ্য সংগ্রহের প্রয়োজন যা জ্ঞানমূলক শিখনে পাওয়া যায়। প্রসঙ্গক্রমে উল্লেখ করা যায় যে অনুভূতিমূলক শিখনের মধ্যে অন্তর্ভুক্ত হলো শিক্ষার্থীর অনুভূতির মাত্রা, আচরণ সংশোধন, যেমন আগ্রহ, মনোভাব, মেজাজ, সহানুভূতি ইত্যাদি কিন্তু জ্ঞানমূলক শিখনেরই অন্তর্ভুক্ত। এই সমস্ত ধারণাগুলি আমাদের জ্ঞানমূলক শিখন থেকেই আসে। পরের প্রশ্ন হচ্ছে অনুভূতিমূলক শিখন বলতে কি বোঝো, এর বৈশিষ্ট্যগুলি লেখো। অনুভূতিমূলক শিখন বলতে শিক্ষার্থীর আবেগ, মনোভাব, মূল্যবোধ, আগ্রহ, দৃষ্টিভঙ্গি পরিবর্তনের সঙ্গে সম্পর্কিত শিক্ষণ প্রক্রিয়াকে বোঝায়। অর্থাৎ শেখার মাধ্যমে শিক্ষার্থীর মানসিক আবেগজনিত বিকাশ ঘটলে তাকে অনুভূতিমূলক শিখন বলা হয়। এটি মূলত কি ভাবছে, কি অনুভব করছে তার সঙ্গে সম্পর্কিত। বৈশিষ্ট্য অনুসারে বলা যায় যে এক হচ্ছে মনোভাব ও মূল্যবোধ গঠন করে অনুভূতিমূলক ক্ষেত্র, আগ্রহ ও প্রেরণা বা প্রেষণা বৃদ্ধি করে, সামাজিক ও নৈতিক চেতনা গড়ে তোলে, সহানুভূতি ও সহযোগিতার মনোভাব সৃষ্টি করে এবং আচরণে ইতিবাচক পরিবর্তন আনে। উদাহরণ হিসেবে বলা যায় যে পরিবেশ সংরক্ষণ বিষয়ে পাঠের পর শিক্ষার্থী যদি গাছ লাগাতে আগ্রহী হয় এবং পরিবেশ রক্ষায় সচেতন আচরণ করে তাহলে তা অনুভূতিমূলক শিখনের উদাহরণ। এর পরের প্রশ্ন হচ্ছে শিক্ষার্থীর মূল্যবোধ ও মনোভাব গঠনে অনুভূতিমূলক শিখনের ভূমিকা আলোচনা করো। অনুভূতিমূলক শিখন শিক্ষার্থীর চরিত্র ও নৈতিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি সততা, দায়িত্ববোধ ও মানবিকতার মতো মূল্যবোধ করে তোলে। 2 সহনশীলতা ও পারিপার্শ্বিক সম্মান বৃদ্ধি করে, সামাজিক দায়িত্বশীলতা তৈরি করে, ইতিবাচক মনোভাব ও আত্মবিশ্বাস বাড়ায় এবং নৈতিক সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে। ফলে শিক্ষার্থী শুধু
জ্ঞান অর্জন করে না, বরং একজন সুশীল ও দায়িত্ববান নাগরিক হিসাবে গড়ে ওঠে। এর পরের প্রশ্ন হচ্ছে, বিদ্যালয়ে অনুভূতিমূলক শিখন কিভাবে বিকশিত করা যায়? বিদ্যালয়ে অনুভূতিমূলক শিখন বিকাশের জন্য এক, মূল্যবোধ ভিত্তিক শিক্ষা প্রদান করতে হবে। দলীয় কাজ ও সহপাঠক্রমিক কার্যাবলীতে সুযোগ দিতে হবে। শিক্ষকের আদর্শ আচরণ ও সহানুভূতিশীল মনোভাব থাকতে হবে। আলোচনা ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে মত প্রকাশের সুযোগ দিতে হবে। সমাজ সেবামূলক কার্যক্রমে শিক্ষার্থীদের যুক্ত করতে হবে। এইভাবে বিদ্যালয়ে এমন পরিবেশ তৈরি করা সম্ভব যেখানে শিক্ষার্থী আবেগ, মনোভাব ও মূল্যবোধের সুষম বিকাশ ঘটে। এই ছিল আমাদের আজকে 5 নম্বর পর্বের গুরুত্বপূর্ণ 10টা প্রশ্ন। অনুভূতিমূলক শিখন তোমাদের সিলেবাসে নেই, কিন্তু এটি অন্য ক্ষেত্রগুলিকে যথেষ্ট গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে এবং অন্য সাবজেক্টগুলোতে এর বিশেষ উল্লেখ আছে। সেই জন্য আমি এখানে এই অংশটিকে তোমাদের সামনে একটা ছোট রূপ হিসাবে তুলে ধরলাম। আশা করব আজকের পর্বটা তোমরা উপকৃত হবে। অবশ্যই চ্যানেলে ভিজিট করে বাকি পর্বগুলো দেখে নিও।